আমাকে গত ২০২২ সালের ১৩ জানুয়ারি রাত ৮টা ৩৫ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে আমাকে ডিবি পরিচয়ে কিছু সাদা পোশাকধারী লোকেরা আমার কাছে এসে বলে, আমি রিক্সা থেকে নেমে বাসে উঠবো এমন সময় বলে যে আপনি কি পূর্বাচল মাদ্রাসার প্রিন্সিপাল শফিকুল ইসলাম? আমি বললাম জি। একথা একজন বলতে আমাকে এভাবে ধরে ফেলে আরেকজন কানে এসে বলে যে আমরা ডিবির লোক, কোনো নড়াচড়া করবে না, সোজা গাড়িতে উঠ, এই কালো গাড়ি রাখা পাশে, একথা বলে সোজা গাড়িতে উঠ, নতবা শ্যুট করবো বা ক্রস ফায়ার দিব। একথা বলে গাড়িতে ঢুকিয়ে তারপর আমার ফোনকে তারা ফ্লাই মোড করে ফেলে। তারপর আমি বুঝে উঠতে পারি না কেন, কী সমস্যা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি কী অপরাধ করেছি, কী সমস্যা। পরে বলছে তেমন কোনো সমস্যা নাই, আমরা তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো, তারপর তোমাকে তোমার স্থানে রেখে দিয়ে আসবো। সেখান থেকে আমাকে তারা দীর্ঘ সময় গাড়ি চলে কোথায় জানিয়ে নিয়ে যায়, আমি জানি না, কিছুই জানি না। সেখান থেকে তারা এক পর্যায়ে গাড়িতে থাকা অবস্থায় আরেক জায়গায় ফোন করে বলে যে মামা নিয়ে আসতেছি, তোমরা প্রস্তুত থাকো। একথা বলেই এক জায়গায় নিয়ে গাড়ি দাঁড় করালো। সেখান থেকে কিছু লোক আমাকে সেখান থেকে নামায়া উপরে নিচে এভাবে বলতে বলতে একটা একটা করে সিঁড়ি করে এক বিল্ডিংয়ের দোতলায় নিয়ে রাখলো। সেখানে দোতলায় আমাকে উঠানোর পরে প্রথমে আমার কাপড়গুলো খুলে ফেলে, মানে আমার তো চোখ বাঁধাই, আমার হাতও বাঁধা, তো তারাই আবার আমাকে পাগলের পোশাক পরায় পরে এক পর্যায়ে আমাকে বলতেছে এই চোখ খোলার চেষ্টা করা যাবে না, যদি চোখ খুলোস তাহলে চোখ দুইটা খুলে ফেলবো। কোথায় নিয়ে রাখছে সেই জায়গাটা তখনকার সময় তো বুঝতে পারি নাই, কিন্তু ওখানে যে এই সিমটমগুলো বের হওয়ার পর আমি মিলানোর পর আমি বুঝতে পারছি সেটা হচ্ছে রেবো ওয়ানে। ওখানে থেকে তো আমাদের ঘড়ির টাইম দেখার কোনো সুযোগ ছিল না, অন্ধকার ঘর ছিল, কোনো কথা বলার কোনো ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড কোনো সিস্টেম ছিল না, কাউকে দেখারও কোনো সুযোগ ছিল না। দিন রাত এভাবে চলতেছিল। দেখেন, দুঃখজনক ব্যাপার হলো আমি তাদেরকে বারবার জিজ্ঞেস করছি কী সমস্যা, আমাকে আমার সমস্যার কথা বলে না। বলছে পরে বারবার আমাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমি কোন সংগঠন করি, কোন দল করি, বিভিন্ন সংগঠনের সাথে দেশি বিদেশি রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে আমাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, আমাকে সন্ত্রাসী সংগঠনের সাথে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, আমাকে অনেক বই দেখে আমাকে কেটে টুকটাক করে মানে ভাসিয়ে দেওয়া হবে এগুলো বলে, আমাকে ক্রস ফায়ার দিয়ে লাশ গুম করা হবে সেগুলো বলে। তো যেভাবে আমি বুঝতে পারি যে এটা রেব ওয়ান, এটা হলো ওখানে থেকে আমি কিছু সুন্দর সাউন্ডে আজান শুনতে পাইতাম, আজান এবং তেলাওয়াত শুনতে পাইতাম। তখনই আমার মাথায় কাজ করতো, এবং রেল মাঝে মধ্যে ট্রেন যাওয়ার আওয়াজ শুনতে পেতাম, বাস যাওয়ার আওয়াজ শুনতে পেতাম। ওখানে আমার মাথায় কাজ করতো যেহেতু প্রতিনিয়ত বাস চলাচলের আওয়াজ আওয়াজ শোনা যায়, তাহলে মেন রোডের পাশে, আবার কখনো কখনো নীরব হলে ট্রেনের আওয়াজ শোনা যায়, তাহলে এটা পাশে ট্রেন লাইনও আছে। তো স্বাভাবিকভাবে উত্তর এলাকার এক পাশে বাসের লাইন, আরেক পাশে হচ্ছে ট্রেনের লাইন। কখনো কখনো বিমান উড়ার আওয়াজ পাওয়া যেত, শাসা করে যে জোরে জোরে আওয়াজ হইতো। সবচেয়ে এর ব্যাপারটা মানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো আজানের আওয়াজ শুনতে পাইতাম, খুব সুন্দর চমৎকার আজানের আওয়াজ আসতো। এবং রাতেবেলা মাগরিব এশার এবং ফজরের নামাজগুলোতে ইমাম সাহেব তেলাওয়াত করতেন, যে সাউন্ড বক্সের তেলাওয়াতগুলো আসতো। আমি বের হওয়ার পরে আমি খুঁজতেছিলাম যে কোন এলাকাটা হতে পারে। দেখলাম যে আজানের আওয়াজ এবং যে তেলাওয়াতের আওয়াজ, এই আওয়াজগুলো রেব ওয়ানের সাথে আরেকটা মাদ্রাসা আছে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, জামিয়াতুস সালাম মাদ্রাসা। এই মাদ্রাসার মসজিদের আজানও খুব চমৎকার সুন্দর ওই আজানের সাথে মিলে যায়, এবং এখান থেকে যে তেলাওয়াতগুলো হইতো ওই তেলাওয়াতের আওয়াজগুলো ওখানে যাইতো। তখন আমি বুঝে নিয়েছি নিশ্চিত যে এই গড়গুলোই হচ্ছে রেব ওয়ানের মধ্যে এই গড়গুলো আছে, হ্যাঁ আয়নাঘর আছে। এবং তারা আমাকে বলতো এখানে তাদের কাছে 50 জন ছিল তখন, হ্যাঁ আয়নাঘর, এবং ওটা আয়নাঘর বা যেখানে গুম করা হয়, হ্যাঁ ছোট্ট ছোট ঘর। তো অনেক তাদের ভাষ্যমতে আমাদের সাথে 50 জন রাখা ছিল। তো ওখানে মাঝে মধ্যে ভালো খাবার দিত। আমরা বুঝতাম যে ভালো খাবার তো তারা দেওয়ার কথা না, ভালো খাবার তখনই দেয় যখন কাউকে নিয়ে মেরে ফেলা হবে। তাকে মারার আগে তাকে ভালো করে খাওয়ায়া তারপরে সেখানে নিয়ে তাকে হত্যা করে ক্রসফায়ার করে লাশ গুম করে তারা আসে। আর যেই পরিবারের লাশগুলো গুম করা হয়, যাদেরকে হত্যা করা হয়, তারা পরিবার আজও পর্যন্ত তারা জানার সুযোগ নাই যে তার এই লোকের সাথে, তার পরিবারের সাথে, তাদের পরিবারের এই ব্যক্তির সাথে কী আচরণ হয়েছে। লাশও পাওয়া যায় না। তবে লাশ যে গুম করা হয় এটা আমি কিভাবে বুঝলাম, আমি কিভাবে জানলাম, এটা হলো আমি থাকি পূর্বাচলে। তো এই পূর্বাচলে একদিন সন্ধ্যার সময় পুলিশ এসে আমাকে বলতেছে, একটা ছবি দেখাইলো যে হুজুর আপনি তো হুজুর এখানে একটা মানুষকে এই যে তাকে মেরে ফেলা হয়েছে, তার এদিক দিয়ে গুলিবিদ্ধ, তার জানাজাটা পড়াই দেন, তার মুখে হালকা দাঁড়িয়ে আছে, মনে হয় মুসলিম পরিবারের ছেলে হবে, তাকে জানাজা পড়াই দেন। আমি বললাম কেন তার জানাজা পড়াবো, তার পরিবার লোক তো তাকে খুঁজবে, আপনারা জানাজা পড়ান কেন, তার পরিবারে পাঠান, সেখানে তো তার পরিবার তাকে কাফন করাবে, দাফন করাবে, গোসল করাবে, কত কিছু ব্যবস্থা করবে। একথা বলতেই ওই পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে লাশ নিয়ে সরে যায়। কিছুক্ষণ পরে দেখি যে পূর্বাচলে যে এই খোলা মাঠের মধ্যে বিশাল কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে অন্ধকারের মধ্যে কোদাল দিয়ে কুবায়া তারপর সেখানে একটা লাশকে মাটি চাপা দিয়ে খাবার দেওয়ার সময় চোখ খুলতো না, যেই রুমটা যেদিকে দরজার অপর দিকে ঘুরে যাওয়ার জন্য বলতো, আর বলতো যে
এই চোখটা এই কাপড়টা একটু উঁচা করলে নিচে দেখা যায়, প্লেটটা দেখা যায়, এতটুকুর মধ্যে খাবার খাইতে হবে। হাতও খুলে দিত না, এভাবে এভাবে ধরে ধরে এভাবে এভাবে মানে খাবার ওঠানোর চেষ্টা করতে হতো। আবার পানি ভালোভাবে পানি খাওয়া যেত না। তারপরে বাথরুমের ক্ষেত্রে এক হাত খুলে দিত, আরেক হাতে হ্যান্ডকাপ লাগানো থাকতো, কিন্তু দরজা খোলা রাখতো। সেখানে তারা দরজা খোলা, দরজার সামনে দাঁড়ায় থাকতো। বাথরুম করার জন্য অল্প সময় দিত। এই অল্প সময়ের মধ্যে বাথরুম করা, আসলে বাথরুম করা অথবা উজু করা এগুলো সম্ভব হতো না। এক্ষেত্রে দেরি করলে বা লেট হলে তারা আমাদেরকে মারধর, লাঠি নিয়ে দাঁড়িয়ে দেখতো, প্রচণ্ড আকারে মারধর করতো। এবং আমাকে লাগাতার যে এই চোখ বেঁধে রাখা হয়েছে, মাথা শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, 36 দিন আমাকে ঘুমাইতে দেওয়া হয় নাই। একটা মানুষ চিন্তা করা যায়, একদিন 2 দিন যদি না ঘুমায় তবে তার অবস্থা কী হয়ে যায়। 36 দিন আমাকে ঘুমাইতে দেওয়া হয় নাই। এবং মানে সবসময় তারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, একটু এদিক সেদিক হলে পিড়া দেওয়া শুরু করতো। আমার এমন অবস্থা হয়েছিল, মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি কোনোভাবেই দাঁড়ায়ও থাকতে পারতাম না, কোনোভাবে সইতে পারতাম না। আমি অনেক চিৎকার করার চেষ্টা করতাম, অনেক কান্নাকাটি করার চেষ্টা করতাম। তাদেরকে আমি হাতে ব্যথা হচ্ছে, আমাকে একটা ট্যাবলেট দেন, আমার মাথা ব্যথা, অবস্থা খারাপ, আমি সারা শরীর ব্যথা, অবস্থা খারাপ করতো। যে তারা মানে তারা একথা বলতো, আমরা যেন স্বীকার করি আমরা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত আছি। এখন আমরা তো কিছু জানি না, বলবোটা কি, আমরা তো কিছুই জানি না। কিন্তু এই জন্য বারবার তারা চরমভাবে নির্যাতন করতে, যেন আমরা এগুলো ইচ্ছা করে স্বীকার করি। অথবা কখনো কখনো তারা এভাবে সাজায় দিত, এইভাবে বলো, এভাবে যদি বলো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, আর যদি কোনো কিছু না বলো তাহলে তোমাদের অসুবিধা হবে, মেরে ফেলা হবে, গুম করা হবে।